দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমাদের নতুন অর্থবছর শুরু হলো। গত অর্থবছরের অনেকগুলো জায়গায় আমরা ইতিবাচক পরিবর্তন দেখেছি। অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপে আমরা সাড়া পেয়েছি। আর গত অর্থবছরে যদি একটি দুর্বল জায়গা থাকে সেটা হবে আমাদের রাজস্ব আহরণ। রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটা নিঃসন্দেহে আমরা অর্জন করতে পারিনি, কিন্তু সংশোধিত লক্ষ্যমাত্রার চাইতেও আমরা বড় পরিসরে ঘাটতি তৈরি হয়েছে। ফলে নতুন অর্থ বছরের যেই লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রাও এখন বেশ চ্যালেঞ্জিং দেখা যাচ্ছে এবং সেইটা একটা বড় আমাদের জন্য একটা বাধার তৈরি করতে পারে আমরা অর্থনীতিতে যে ধরনের উন্নতি করতে চাচ্ছি। আমি তৌফিকুল ইসলাম খান। আজকে এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, এবং আমার সাথে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এবং রাজস্ব আহরণ নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করেন, সংবাদ তুলে আনেন রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক, ৭১ টেলিভিশন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আলোচনা শুরু করবার আগে দর্শক, একটা ছোট প্রতিবেদন আছে বাংলাদেশ টেলিভিশনের, সেটা দেখে আসি, তারপর আলোচনা শুরু করছি। ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪,৮০,০০০ কোটি টাকা। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা কমিয়ে নির্ধারণ করা হয় ৪,৬৩,০০০ কোটি টাকা। তারপরও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে আছে এনবিআর। নতুন ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫,৬৪,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪,৯৯,০০০ কোটি টাকা সংগ্রহ করা হবে এনবিআর এর মাধ্যমে। অর্থনীতিবিদগণ মনে করেন, কার্যকর কর সংস্কার ছাড়া রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব নয়। কারণ হিসেবে বলছেন, এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে করভার বাড়িয়ে করজাল বাড়ানোর ঘোষণা, রিটার্ন জমা শিথিলীকরণ সহ বাজেটে নেওয়া নানান পদক্ষেপ বিদ্যমান কাঠামোতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এনবিআর এর সর্বশেষ রাজস্ব আহরণের চিত্র পর্যালোচনা করলে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩,৯৪,৪৬০ কোটি ৪৫ লাখ টাকা। আদায় হয়েছে ৩,২৭,৭৮২ কোটি ২৬ লাখ টাকা। আয়কর ও ভ্রমণ করে রাজস্ব পর্যালোচনা করলে দেখা যায়, ১১ মাসের লক্ষ্যের চেয়ে পিছিয়ে আছে ৩৭.২৭%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানায়, চলতি অর্থ বছর লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ ১,০৫,০০০ কোটি টাকা ঘাটতি থাকবে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৫%। গত বছর যা ছিল ১৩%-এর বেশি। ফলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বড় ঘাটতি তৈরি হচ্ছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণের শেষ ৩ মাসে ৬৪% প্রবৃদ্ধি দরকার হবে। তবে চলমান বাস্তবতায় এটি সম্ভব নয়। রাজস্ব আদায় কখনো প্রক্ষেপণ অনুযায়ী হয় না। এবারও উচ্চ আকাঙ্ক্ষা রাজস্ব আহরণ বাজেটে বড় চিন্তার বিষয়। রাজস্ব আহরণ বাড়াতে না পারলে ঘাটতি বেড়েই যাবে। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এবং তার অর্জন অনেক দিন ধরেই এটা বড় করে এসছে এবং বিশেষ করে গত সরকারের আমলে যেই লক্ষ্যমাত্রা দেওয়া হতো এবং যা অর্জন হতো তার মধ্যে পার্থক্য বাড়তে বাড়তে এখন আরও বড় হয়ে গেছে। আমরা ধারণা করছি যে এটা অন্ততপক্ষে এই গত অর্থ বছরে সব মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং তার বাইরে মিলিয়ে হয়তো ১,০৫,০০০, ১,১০,০০০ কোটি টাকা হয়ে যাবে। ফলে এই অর্থ বছরের যেটা শুরু হলো এখন জুলাই মাস থেকে, এখানে সাধারণভাবে প্রাথমিকভাবে বলেছিল যে ৮-৯% গ্রোথ দরকার হবে আমার। এখন তো মনে হচ্ছে যে এটা প্রায় ২৯-৩০% মতো একটা প্রবৃদ্ধি না হলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তো এইটা তো সবসময়ের সমস্যা, কিন্তু যেটা উত্তর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে সেটা হলো যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যেহেতু আমরা অর্জন করতে পারছি না, আমার খুব বেশি অর্থায়ন করার মতো সক্ষমতা তৈরি হচ্ছে না। সরকার যে বিভিন্ন ধরনের ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখছেন এবং মূলত উন্নয়ন ব্যয় কাটছাট হচ্ছে
এবং অনেক ধরনের সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতা কমে যাচ্ছে। আপনার দৃষ্টিভঙ্গিতে যদি আমরা এই অর্থ বছরে কিছু ইতিবাচক পরিবর্তন করতে চাই, সেইটার সম্ভাবনা কতখানি দেখেন? এবারের বাজেটে যেটি শুরু হয়েছে পরশুদিন, সেটা হচ্ছে যে আপনার ব্যয়ের বাজেট কমানো হয়েছে, কিন্তু পুরোটা আয়ের বাজেট কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আয়ের বাজেটের গ্রোথটা কিন্তু যা এস্টিমেট দেওয়া হয়েছে সেটা রাখা হয়েছে। এর কারণটা হচ্ছেই যে অতীতে ব্যয়ের বাজেট বিরাট বড় করে তার সাথে পুরোটা করে এনবিআরের লক্ষ্যমাত্রা দেওয়া হতো, এবং এনবিআরের ওই লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে কোনো জবাবদিহিতার ব্যাপার ছিল না। জিজ্ঞেস করা হতো না তারা যে তুমি কেন এটা পারলা না, এবং তার এমন কোনো অগ্রগতি মানে কোনো কর্মসূচি তার ছিল না যে আমি এবার এই নতুন পদক্ষেপ নিয়েছি আমার এত বাড়বে। কারণ এই কথাটা কেন আসছে, এটা বহুদিন ধরে এই ব্যাপারটা উঠে আসছে এই জন্যই যে তোমার ট্যাক্স জিডিপি রেশিও এই তলানিধি থাকা মানে বোঝায় যে তোমার অর্থনীতিতে অর্থ আছে, করযোগ্য আয় আছে, মানুষ কর দেওয়ার মতন অবস্থা নিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু তুমি তারা নিচ্ছ না, নেওয়া হচ্ছে না, নিচ্ছে না, দিচ্ছে না, মানে উভয় পক্ষের একটা অন্য ধরনের অপারগতার একটা পরিবেশ কিন্তু গড়ে উঠছে। কারণ আমার যদি অর্থনীতিতে যদি জিডিপি নাই বাড়তো তাহলে আমার পুরোটা ট্যাক্স জিডিপি কম হওয়ার কোনো কথা ছিল না। অর্থনীতিতে কর্ম সব কিছুই আছে, কিন্তু কর নেওয়া হচ্ছে না, হয়নি, দিচ্ছে না, দেয়নি। এখানেই হিট করতে হবে। এই হিটটাই করায় আপনি আজকে বিষয় চ্যালেঞ্জটা আমি মনে করি জবাবদিহিতা, সুশাসনটা প্রতিষ্ঠা ইম্পর্টেন্ট। যে ইকোনমিতে এই লোকেরা এত আয় করতেছে দেখছো তুমি তার কাছে নেও না কেন, অথবা সে আসে না কেন? আপনি আসলে যেটা বলতে চাচ্ছেন যে কর আদায়যোগ্য পরিস্থিতি অর্থনীতিতে আছে, চাইলে যেই লক্ষ্যমাত্রা আছে সেইটা তো আসলে আদায় করতে পারার কথা, কিন্তু এটা হচ্ছে না। আমি কেন হচ্ছে না ওই আলোচনার যাওয়ার আগে রুহুল আমিন যদি আমি বলি যে আপনি তো বেশ অনেকদিন ধরে এই বিষয়ে সংবাদ মানে পরিবেশন করছেন, গ্রহণ করছেন, মানুষের বক্তব্য নিচ্ছেন, কখনো মানে এই যে যখন আমরা এটা আদায় করতে পারি না প্রাতিষ্ঠানিকভাবে, জাতীয় রাজস্ব বোর্ডে গত অন্তত 10 বছরের ভিতরে তাদের জবাবদিহিতা ডক্টর মজিদ বলছেন যে ছিল না, কিন্তু আপনারা কি আসলে দেখেছেন যে কখনো তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বা কোনো ধরনের আপনার মানে এই ব্যাপারে যে বছর শেষে এটা হলো না, এখন যারা এটার দায়িত্বে ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে? আমি যদি বলি যে এই জবাবদিহিতাটা রাজস্ব বোর্ডের আগে জরুরি নাকি অর্থ মন্ত্রণালয়ের যিনি প্রধান থাকেন তার জবাবদিহিতাটা আগে জরুরি? কারণ বাজেট সংসদে কে পেশ করছেন? এনবিআর নিশ্চয় বাজেট সংসদে পেশ করছেন না, এটা ফাইন্যান্স মিনিস্টার করছেন। সুতরাং ফাইন্যান্স মিনিস্টারও তো কখনো জবাবদিহি করেন নাই সংসদে যে আমি এই টার্গেট দিয়েছিলাম, এই টার্গেটটা আমি ফেল করলাম। প্রথমত আপনি যদি জবাবদিহি চাইতেই যান, সংসদীয় ব্যবস্থার ভেতরে যদি আমি বলি তাহলে সংসদীয় ব্যবস্থার ভিতরে অর্থমন্ত্রীর জবাবদিহিতা সবার আগে করতে হবে, কারণ তিনি সংসদে বসে এটা করার কথা। আমি আপনাকে স্মরণ করিয়ে দিব যে আমাদের যেই পার্লামেন্টারি আইন হয়েছিল 2009 সালে, একটা আইন করা হয়েছিল যে অর্থ আমরা বলি যে পাবলিক মানি অ্যাক্ট, হ্যাঁ, তো সেই অ্যাক্টের আন্ডারে কিন্তু ওনার প্রতি 3 মাসে এটা এই জবাবদিহিটা যেটা আপনি বলছেন যে বাজেট বাস্তবায়নের করার কথা ছিল। সুতরাং সেইটা করা হতো কিনা বা সেটা কতখানি মানে একটা প্রতিবেদন দেওয়া হতো, কতখানি সেটা সিগনিফিকেন্টলি সেটা কাজ করেছে সেইটা আমরা দেখিনি। তবে এনবিআর এর জবাবদিহিতাটা গণমাধ্যমের মাধ্যমে কিছু হয়, আমরা ধরেন রিপোর্ট করি, মানুষ জানে কিছু দুর্বলতা বা কিছু অগ্রগতি সেগুলো আসে, কিন্তু জবাবদিহিতা আদায়ের ক্ষেত্রে সেইখানে আবার জবাবদিহিতা চাইতে যাওয়ারও একটা যোগ্যতা লাগে। ধরেন আপনি আপনার সন্তানকে যখন শাসন করেন বা যখন তাকে কোনো ইনস্ট্রাকশন দেন, তারও তো কিছু মানে পূর্ব চাহিদা থাকে। ধরেন আপনি একটা 3য় শ্রেণীর বাচ্চাকে একটা 7ম শ্রেণীর বই পাঠ করতে দিয়ে আপনি তো বলতে পারেন না যে তুমি এটা কেন পারলা না। আপনি যদি বাংলাদেশের রাজস্ব ব্যবস্থা দেখেন, এইখানে বিনিয়োগটা কোথায়? প্রতি 100 টাকা যদি আপনি যখন বলছেন যে বাংলাদেশের রাজস্ব আয় ট্যাক্স জিডিপি রেশিও বিশ্বের সবচেয়ে কম,
আপনাকে একই সঙ্গে এটাও বলতে হবে যে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার পেছনে ব্যয় পৃথিবীর সবচেয়ে বাংলাদেশে কম। কেন? এই প্রশ্নের উত্তরটাও জানা জরুরি। সরকার কেন রাজস্ব ব্যবস্থায় বিনিয়োগ বাড়াচ্ছে না, দক্ষ মানব সম্পদ বাড়াচ্ছে না, টেকনোলজি বাড়াচ্ছে না এবং এইখানে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, এই প্রশ্নটা আসা জরুরি। আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই যে রাজস্ব ব্যবস্থা কি শুধু মানে এই যে কর আদায়ের প্রক্রিয়াটা কি শুধু আমরা এনবিআরকেই দিয়ে মানে এনবিআরের মধ্যেই সীমাবদ্ধ রাখবো কিনা? আপনি যদি আপনার ইকোনমিকে ডিজিটাল না করেন, আপনি যদি ক্যাশলেস সোসাইটির দিকে না যান, নগদ টাকা বন্ধ না করেন, খুব বেশি কি সফল হবেন আপনি? সুতরাং আমি বুঝতে পারছি দর্শক যে যেই বিষয়গুলো আমার দুই আলোচক তুলে আনছেন তার বড় জায়গাগুলোটাই হলো যে জবাবদিহিতা এবং সংস্কারের বিষয়ে আমরা সেই আলোচনাগুলো করব। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমরা আলোচনা আবার ফিরব, জানতে চাইবো যে রাজস্ব আহরণের কৌশল সরকার কেমন নেওয়া উচিত। আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনায় ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের রাজস্ব আহরণের এই অর্থ বছরে যে বড় একটা টার্গেট দেওয়া আছে, চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করব। আমি তৌফিকুল ইসলাম খান আজ কথা বলছিলাম দুজন অতিথির সাথে, ডক্টর আব্দুল মজিদ এবং রুহুল আমিন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি এনবিআরকে একসময় নেতৃত্ব দিয়েছেন। রাজস্ব আহরণের একটা বড় জায়গা হলো যে আমার বাজেটটা কেমনভাবে আমি তৈরি করেছি রাজস্ব আহরণের ক্ষেত্রে, কর আদায় বলি বা আদায় করবার জন্য ন্যায্যতার কথা আপনি বলেছেন যে কর আপনার ভাষায় অর্থনীতিতে ঘোরাফেরা করছে, আমরা সংগ্রহ করতে পারছি না। এইবারের যে বাজেটটা দেওয়া হলো, পাশ হলো কিছুদিন আগে, সেখানে এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে এটা একটা সহায়ক বাজেট এসেছে, এটা কর হার নির্ধারণের ক্ষেত্রে হোক বা আমার কর আদায় প্রক্রিয়ার ক্ষেত্রে হোক? বাংলাদেশের লোকেদের বাড়ি বাড়ি যেয়ে করদাতা বানাবার প্রয়োজন এখন আর নাই। রুহুল আমিন যথার্থই বলছিলেন, একা শুধু এনবিআরের দায়িত্ব না, এটা সরকারের আরও অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, কমপ্লায়েন্স যারা দেখে বা যারা করে, অর্থাৎ ভূমি রেজিস্ট্রেশনের সময় যদি সে কর দিয়েছে কিনা এটা যদি দেখে, পুলিশ তার যখন যেটা দেখার দরকার সেটা যদি দেখে, অর্থাৎ সমাজে যদি সবাই মিলে একটা কমপ্লায়েন্সের ভিতরে আসে তাহলে এনবিআর জন্য সহজ হয়। তো সেইটাও হয়নি। আর একটা হচ্ছে যে বাজেটে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আগে অতীতে 2015 সালের আগ পর্যন্ত বলতে গেলে এনবিআর নিজে সারা বছর কষে হিসেব কষে আমি আগামী বছর কি কি নতুন খাতে আমি কর নেব বা দেব তার একটা পরিকল্পনা দিয়েই সে টার্গেটটা সে বলতো। আসলে কি এইটা হয়? মানে আমি আমার এখন আর সেটা হচ্ছে না গত কয়েক বছর। মানে আমি জানার জন্য যে আমাদের যেই আহরণের যেই ডিটেল মানে প্রস্তাবনাটায় বা কোন কোন অফিস কতটুকু আহরণ করবেন এনবিআর এর ভেতরেও, এটা অর্থ মন্ত্রণালয় একটা দেন আমাদেরকে। এটাকে আমরা বলি যে মানে কনসলিডেটেড ফান্ড রিসিপ্ট কোত্থেকে আসবে। সেইখানে ধরেন এনবিআর এর ভেতরে কোন কর অঞ্চল কতখানি দিবেন, আমরা কতখানি হয়তো যেটা বলি লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট সেখান থেকে পাবো, কতখানি আমরা অন্যান্য জায়গা থেকে পাবো। কিন্তু আসলে কি এই মিনিংফুল এক্সারসাইজটা এনবিআর করে বা করা উচিত এবং তারপরে এটা অর্থ মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়? অর্থ মন্ত্রণালয় উপরের থেকে আমাকে বলে দিচ্ছে যে তোমাকে এত আর্ন করতে হবে, তখন ওইটাকে আমি ভাগ করে সবাইকে দিচ্ছি। কিন্তু কথা ছিল টোটালটা দিয়ে দেয়। হ্যাঁ, টোটালটা দিয়ে দেয়। ওই যে সম্পদ কমিটির থেকে ওটা বলে দেয় যে আমার এবার 7 লাখ টাকার বাজেট, 7 লাখ কোটি টাকার বাজেট, তা তোমার ভাগে পড়েছে 4.5 কোটি, 4.5 লাখ কোটি, এখন তুমি এটা নিয়ে নাও। তা ও এসে ভাগ করে, আয় করা তো আয় কত এত ইত্যাদি, এবং ওইভাবে নিচের দিকে ভাগ হয়। অথচ মোটেই উচিত না এটা। এটা হচ্ছে যে এনবিআর সবসময় তার একটা রিসার্চ উইং থাকবে বা আছে, পরিসংখ্যান নিয়ম গবেষণা থাকবে তার, সে হিসেব করে বলবে যে আগামী বছর আমি এই নতুন খাতকে টার্গেট করব, করে আমার এখান থেকে এত আসবে।
এবং এই অনুযায়ী সে কিন্তু প্রস্তাবটা দেবে ফাইন্যান্সের কাছে। 2007-08 সালে কিন্তু আমরা 37,000 কোটি টাকার ছিল টার্গেট, অফিসিয়ালি টার্গেট ছিল, কিন্তু আমরা 47,000 কোটি টাকা করেছিলাম, কারণ উই টুক সাম স্টেপস মেজার্স। সেই মেজারগুলো ইদানিংকালে নেওয়ার ব্যাপারগুলো একটু থাকে। যদি পুরনো দিনে আপনাকে নিয়ে যাই, হ্যাঁ, যে এই ধরনের পদক্ষেপগুলো আসলে কি ধরনের পদক্ষেপ ছিল, মানে আপনি কি ধরনের কৌশল নিলেন যেখানে লক্ষ্যমাত্রা যা ছিল তার থেকে বেশি অর্জন করতে পারলেন? সেটা হচ্ছে যে ওই যে কর ফাঁকিবাজকে ধরা সিরিয়াসলি। কাস্টমসে আমরা চট্টগ্রাম পোর্টে প্রতিটা জিনিসে খেয়াল করে টাস্ক ফোর্স গঠন করে কোথায় কোথায় ফাঁকি হচ্ছে, কারা ফাঁকি দিচ্ছে, তাদের নামে কেস দিয়ে বা করে মানে করে, অর্থাৎ আমি যদি অ্যাকাউন্টেবল না করি কাউকে, তো তাহলে তো সে অ্যাকাউন্টেবল হচ্ছে না। আমি নিজেকে যদি অ্যাকাউন্টেবল না করি, পদক্ষেপ নিতে হবে। তো পদক্ষেপ যেমন এই সিম্পল কালো টাকা সাদা টাকার ব্যাপারটাই আমি বলি, সেই সময় আমরা 2 মাস সময় দিয়েছিলাম, যে 2 মাসের মধ্যে আপনি যদি দেন তাহলে এই রেটে আপনি দিতে পারবেন, আর এইটা না দিলে 2 মাস পরে কিন্তু আপনাকে ধরবো সিরিয়াসলি, 193 ধারায় আমি জেল জরিমানা পর্যন্ত যাব। এই যে কথাটা বললাম এবং এটি ইমপ্লিমেন্ট করলাম, ইট ওয়ার্কড ওয়েল। কিন্তু পরবর্তীকালে এসে বলছে যে একবারে 1 জুলাই থেকে আগামী জুন পর্যন্ত সময়ে আপনি যদি এইটা করেন তাহলে আপনার আরও উল্টোখানি সুযোগ সুবিধা দেওয়া হলো, আপনার ট্যাক্স কম হবে, তারপরে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, মানে কত আরাম। তো এই আরাম যদি আপনি করদাতাকে দেন তো ও তো আপনার কথা মানবে না, যার জন্য আমরা দেখি যে প্রচুর কালো টাকার ফ্যাসিলিটি ঘোষণা করা হয়েছে কিন্তু লোকে জমা দেয়নি। অর্থাৎ আপনি একটা ওই ইফেক্টিভ একটা কোনো পদক্ষেপে না যেয়ে, কোনো ব্যবস্থায় না যেয়ে আপনি যদি এটাকে একটা খুব রিল্যাক্সড ওয়েতে দিয়ে দেন, তো তাহলে তো অর্থাৎ আপনি ইনডাইরেক্টলি অর্থনীতিতে বরং একটা বিশৃঙ্খলা, মানে কি বলে, বৈষম্য সৃষ্টির আপনিই তো উদ্যোক্তা। আমি একই রকমভাবে রুহুল আমিন আপনাকে যদি বলি যে বাজেটের যেই জায়গাগুলো বলছেন, একটা জায়গা ছিল কালো টাকা সাদা করার, আর একটা নিয়ম রাখা হয়েছিল, এখন এটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু কর আদায়ের ক্ষেত্রে যেটা ডক্টর মজিদ বলছিলেন যে মানে সদিচ্ছার একটা বড় জায়গা, কিন্তু অন্যান্য বাজেটের স্টেপগুলো যদি আপনি বলেন, আপনার মনে হয় যে এই প্রস্তুতিটা মানে যথেষ্ট ভালোভাবে নেওয়া আছে বাজেট করার সময়, যে আমরা আহরণটা কিভাবে করতে পারি? এনবিআরকে যখন দায়িত্বটা দেয়া হয়, এখনকার প্র্যাকটিসটা দাঁড়ায় গেছে যে আইনের মাধ্যমে কোথায় কতটুকু বাড়ানো যায়, রেট বাড়িয়ে, মানে আমাদের এই রাজস্ব আদায়ের এখনকার পুরো প্রক্রিয়াটাই হচ্ছে যে ট্যাক্সের রেট, এটা ওয়েদার এটা আপনার ডিরেক্ট ট্যাক্স হোক ইনডিরেক্ট হোক, রেটটা বাড়িয়ে শুধুমাত্র আদায়ের চিন্তাটা করা হয়। আপনি দেখবেন যে গত জানুয়ারিতে অর্থ বছরের মাঝপথে এসে প্রায় শতাধিক পণ্যের ভ্যাট বাড়ায় দেওয়া হলো, কারণ সরকার আইএমএফ বলছে যে এই টার্গেট মিট করতে হবে। তো আমাদের এই ব্যবস্থাটা মূলত হয়ে যাচ্ছে আইন নির্ভর, এবং এবারও আপনি দেখবেন যে অনেকগুলো সেক্টরের অব্যাহতি কমানো হয়েছে এবং বেশ কিছু সেক্টরে, ধরেন ইম্পোর্টের ক্ষেত্রে আইটি বাড়ানো হয়েছে, অনেকগুলো ধরনের কর বাড়ানো হয়েছে। তার মানে সরকার যে রাজস্ব আদায়ের টার্গেটটা বাড়াচ্ছে ওটা কিন্তু প্রয়োগ নির্ভর বাড়াচ্ছে না, মানে এটা আইনের মাধ্যমে। ধরেন যেই সেক্টরগুলো এক্সিস্টিং ট্যাক্স দিচ্ছে, যারা এক্সিস্টিং সিস্টেমের মধ্যে আছে, তারা যে ব্যবসা করবে ওই ব্যবসার মধ্যে তাদের বাড়তি কর দিতে হবে। কিন্তু যারা নিত্য নতুন করে, এই যে ধরেন একটা পলিটিক্যাল রেজিম চেঞ্জ হয়েছে, এখন তো এখন একটা নতুন পক্ষ ব্যবসায় যুক্ত হবে, নানা ধরনের কর্মকাণ্ডে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে। এখন এই নতুন করে এবং যাদের পলিটিক্যাল ফেভার থাকবে তাদের কাছে কর আদায় করা যাবে কিনা, যেটা গত 15 বছরের বড় প্রশ্ন ছিল, যে যারা রাজনৈতিক ছত্রছায়ায় নানা ধরনের ব্যবসা বাণিজ্য করে অর্থবিত্তের মালিক হয়েছেন, যাদের বিরুদ্ধে এখন নানা ধরনের কর ফাঁকির অভিযোগ উঠছে, এই নতুন রেজিমে আগামী দিনগুলোতে যারা রাজনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য বা নানা উপায়ে অর্থের মালিক হবেন, তাদের করটা আদায় করা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখন আমরা খুঁজছি। ধন্যবাদ। আমরা এই আলোচনা চালু রাখবো যে জবাবদিহিতার জায়গায় সত্যিকার অর্থেই আমরা আসলে সামনের দিনে এই যেভাবে আসলে ন্যায্যতার ভিত্তিতে কর আদায় করা দরকার সেইভাবেই আসলে এটা হবে কিনা। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরবো, আমাদের সাথে থাকবেন। আরে জামাই আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার,
জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই, মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো। এই, তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানি জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে আছি। আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই অর্থ বছর যেটা জুলাই মাসে শুরু হলো, সেখানে আমরা রাজস্ব আহরণের যে বিশাল লক্ষ্য আছে সেটাকে কিভাবে আমরা মোকাবেলা করব। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আজ আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং সিনিয়র সাংবাদিক রুহুল আমিনের সাথে। রুহুল আমিন, আপনাকেই জিজ্ঞেস করি, তারপর আমি হয়তো ডক্টর মজিদের কাছে যাব। যদি সত্যিকার অর্থে আপনারা জবাবদিহিতার কথা বলছেন এবং অনেক ধরনের বিষয়গুলো বলছেন, সংস্কারের জায়গায় একটা বড় আলোচনা এনবিআরের ভিতরে বিশেষ করে আছে এবং ডক্টর মজিদ যেহেতু একটি উপদেষ্টা কমিটিতে আছেন, তিনি সেটা নেতৃত্ব দিচ্ছেন। সো সেই দিক থেকে আমি মনে করি যে ওনার কাছে আমরা পরে জানতে চাবো যে ওনাদের প্রস্তাব বোধহয় এখন শেষের দিকে এসছে, সেইটা আসবে, কারণ এই সরকার বলেছেন যে তাদের একটা বড় জায়গা হলো সংস্কারের জায়গা। তো সংস্কারের দিক থেকে যেই বিষয়গুলো আপনি বললেন যে আমার ন্যায্যতার ভিত্তিতে আদায় করতে হলে, জবাবদিহিতার ভিত্তিতে আদায় করতে হলে, ওনার কাছে আমি হয়তো জিজ্ঞেস করব যে এইটা কি ধরনের প্রস্তাব থাকবে। কিন্তু জবাবদিহিতার সংস্কারটার জন্য আপনার কি ধরনের জায়গা আপনি বলবেন, বা আদায়ের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ন্যায্যতার ভিত্তিতে আদায়ের ক্ষেত্রে কি ধরনের সংস্কার আপনার এক্সপেকটেশন, ওনাদের রিপোর্ট হোক বা সরকারের সংস্কারের কার্যক্রম হোক? আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এইখানে এনবিআরের কর্মকর্তাদের পারফরমেন্স অডিট হয় না। কোনো কর্মকর্তা আপনাকে, আমাকে বা দেশের শীর্ষ একজন ব্যবসায়ীকে হয়রানি করলেন, সময়কে ক্ষেপণ করলেন বা সময় মতো তার পণ্য ছাড়লেন না, কিন্তু ওই কর্মকর্তা কি আদতে কোনো জবাবদিহিতার আওতায় আসেন না। আমরা দেখি যে কর্মকর্তাদের যখন মূল্যায়ন করা হয়, বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে, সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, এইখানে একটা বড় দুর্বলতা আছে। ভালো কর্মকর্তা, খারাপ কর্মকর্তা এনবিআরের এই জায়গায় একটা যাচাই বাছাই দরকার, যে যিনি ব্যবসা বাণিজ্যকে প্রমোট করবেন এবং ভালো রাজস্ব আদায় করবেন তাকে বিশেষভাবে বিবেচনা করতে হবে, এবং এটা হোল ব্যুরোক্রেসির মধ্যেই হওয়া উচিত। যারা ভালো সার্ভিস দেবেন সরকারি কর্মকর্তারা, তাদেরকেই এগিয়ে নেওয়া উচিত, এরকম একটি প্রশাসন যন্ত্র তুলে নেওয়া উচিত। আর একটি যেই হচ্ছে যে যন্ত্রগুলো যেগুলো দেওয়া হবে, বা এই যে একটা প্রকল্প নেওয়া হয়েছে গত একনেকেও 1000 কোটি টাকার এনবিআরের অটোমেশনের ক্ষেত্রে, এই অটোমেশনগুলো যেন আর কোনোভাবে ফেল না করে, এইটা স্ট্রিক্টলি দেখা। ডক্টর মজিদ, আপনারা তো রিপোর্ট তৈরি করছেন। আমি জানি যে এনবিআরের যে বিভাজন করা সেটা নিয়ে বড় বিতর্ক আছে, কিন্তু সেটা ছাড়াও বড় সংস্কার আছে।
যে দুটো বিষয় বিশেষভাবে রুহুল আমিন বললেন, আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হলো, একটা হলো ডিজিটালাইজেশন, আর একটা হলো এই জবাবদিহিতার জায়গা। আর এর সাথে যদি আমি অ্যাড করি তাহলে হয়তো যে আমার করের হারগুলোকে আমি যখন নিব তখন কিভাবে বিবেচনা করব কর ন্যায্যতার জায়গাগুলো। সুতরাং এই দিক থেকে আপনি কি মনে করেন যে আমাদের যেই প্রস্তাবগুলো আমরা পেতে যাচ্ছি সেইটাকে যদি আমি দেখি যে এই ডিজিটালাইজেশনের কথা যেটা বললেন উনি, যে কিভাবে আপনিও বললেন যে ওই কর ঘুরে বেড়াচ্ছে সংগ্রহ করার ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে? যারা কর আহরণ করছেন তাদেরও দায়িত্বশীলতা, আমি দায়িত্বশীলতা বলছি, কারণ এটা কিন্তু একটা বারবার বলা হচ্ছে যে করের হার বাড়িয়ে না বা করের হার কমিয়ে না, আপনার করের বেজ বাড়াতে হবে। বেজ না বাড়ালে আপনার এটা হবে না। বেস যখন আমরা মূলত বলি যে কর আদায়টা যেন আরো বেশি সংখ্যক মানুষের না, কাছে সকল মানুষকে কাভার করতে হবে এবং সকল ক্ষেত্রকে, আপনি কিছু কিছু ক্ষেত্রকে রাতের অন্ধকারে দিয়ে দেবেন যে ওর সব কর মাফ, জনগণ জানলো না, কেউ জানলো না, আর ওর ওই কর যে ও দিচ্ছে না সেই চাপটা এসে যে লোক রেগুলার দিচ্ছে আপনি তার উপরে এসে ফেললেন। হ্যাঁ, ওই যে বা যারা কর আদায় করছে তাদের উপরে ফেললেন, তুমি আদায় করতে পারো না। সে তো বটে, হ্যাঁ, ওই এনবিআরেরও বলা হচ্ছে, চাপ হচ্ছে। এখানে স্বচ্ছতা থাকতে হবে। ওই যে জবাবদিহিতার কথাটা বললো অর্থ মন্ত্রণালয় অর্থাৎ সরকারকেও। এখানে পয়েন্ট হচ্ছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট করে দেখতে হবে, সেটা হচ্ছে রাজস্ব আহরণ বা রাজস্ব বিভাগ এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সে স্ট্রিক্টলি সেটা ফলো করবে, কিন্তু ওই রাষ্ট্র যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমি মনে করি এনবিআর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি সরকারি প্রতিষ্ঠান হয়ে যায়, অর্থাৎ সরকার তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সে তার ওই যে বললো প্রভাব নিয়ে আসে ব্যবসায়ীরা, হ্যাঁ, তাদের বেলায় দেখা হয়, আরেকজনের দেখা হয় না, অর্থাৎ সেই কালচার যদি তৈরি হয়, এনবিআরের চেয়ারম্যান কে থাকবেন না থাকবেন এটা যদি সরকার তার ওই কাশিমবাজার কুটির থেকে নির্দেশ দিলেই তার সাথে কথা বলবেন, নইলে আর কেউ বলবেন না, এই ডিকোটমিটা চেঞ্জ করতে হবে। নীতি গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং বিভিন্ন অংশীজনের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ, বা সেই অর্থে গণতান্ত্রিক জবাবদিহিতার কথা বলছেন। জি জি, সেটাই বলছি এই জন্যই, কারণ তা না হলে, কারণ যিনি কর দিচ্ছেন, রেগুলার দিচ্ছেন, তিনি তার দায়িত্ববোধের থেকেই করটা দিচ্ছেন, বাট হি ইজ নট গেটিং এনিথিং। বরং তিনি যেহেতু দিচ্ছেন সেহেতু ওই সরকার করের যখন পরিমাণ বাড়ায় তখন তার উপরে এসে চাপটা পড়ছে। কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এটা অন্তত 20-25 বছর ধরে চলছে বাংলাদেশে। আমাদের ড্রাফট রিপোর্ট সকলে দিচ্ছে, ওখানে আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি যে ডিজিটাইজেশনটা যদি সত্যি সুন্দরভাবে করা যায় তাহলে একটা বড় ধরনের কাজ এগিয়ে যাবে, কারণ সকলে একটা স্বচ্ছতার ভিতরে আসবে, জবাবদিহিতার ভিতরে আসবে। সেই ডিজিটাইজেশন বিগত 20-24 বছরে দেখা গেল, রুহুল আমিনে বলেছেন, ডিজিটাইজেশনের নামে প্রকল্প নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা শেষ হয়নি। আমরা যেখানে এইটা করছি সেই সময় দেখা যাচ্ছে যে সরকার বিরাট এক প্রকল্প নিয়েছেন এবং 2035 সাল পর্যন্ত নাকি সময়। তাহলে আগে উদ্দেশ্যটা ক্লিয়ার করতে হবে। এখন কি এটার মধ্যে যোগসূত্র করা যাবে না? যে করতে হবে, নিশ্চয়ই থাকা উচিত হবে, কারণ এখানে বড় ডিফেক্টটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে বা যার কাছ থেকে নেই, আমরা ওর যে কী বলে ভেন্ডর, ওর কনসালটেন্ট দিয়ে আমরা এখানে কাজ শুরু করি। সে আমার তথ্য ডাটা সব নিয়ে পরীক্ষা টরীক্ষা করে 2 দিন পরে সে চলে যায়, আমার ডাটাও গেল, আমি কোনো রিপোর্ট পেলাম না। কনসালটেন্টের ব্যাপারটাও তাই, কোনো একটা ডিফেক্ট বাদলে তাকে যদি আবার ডাকতে হয় আমার আবার টাকা দিতে হবে। এবং আমরা বলেছি যেটা আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে এর কাছ থেকে ওই হার্ডওয়্যার কেনার বা সফটওয়্যারের কোনো বড় বাল্ক কিছু কেনার ব্যাপারে আপনি সাহায্য নিতে পারেন। তাছাড়া বাকি কাজ হোম গ্রোন সিস্টেমে হওয়া উচিত। আমার যে কনসালটেন্ট আছে, আমাদের আমরা বুয়েট ব্যাচিস সকলের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি, মতামত নিয়েছি, তাদের সক্ষমতা আছে, তারা নিজেরা করলে হচ্ছে কি যা তার একটা দায়বদ্ধতা থাকবে, তারে আমি যখন তখন ডাকতে পারবো, আমার ডিফেক্ট কি হচ্ছে সেটা বলতে পারবে, সে আমার কালচার জানে, সবকিছু জানে। কিন্তু নিশ্চয়ই ধরনের ক্লজ থাকা উচিত, থাকা উচিত। আপনি দেখেন গত 40 বছরে প্রায় 15টা প্রকল্প নেওয়া হয়েছে, যার অধিকাংশ হেডিংই হচ্ছে ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন। একটা প্রকল্প ঠিক মতন শেষ হয়নি, কেউ জিজ্ঞেসও করে নাই যে এটা কেন হলো না, এবং এই জবাবদিহিতাটা এখানে কিন্তু নাই। এবং এখানেও এটাও কিন্তু
খুব বলার বিষয়। আমি বারবার বলছি, আমরা শুধু এনবিআরকে লক্ষ্য করে কথা বলছি তা না, আমি করদাতাদের পক্ষ লক্ষ্য হয়ে ব্যবসায়ীদের পক্ষ হয়েও কথা বলছি। কারণ দায় জবাবদিহিতা দুই ধরনেরই দরকার। কারণ আমি একটা সিস্টেম করব, আপনি সেটা ফলো করবেন না, তা না করলে তো হবে না। যেমন আমরা ইএফডি মেশিন, এর আগে ইসিআর মেশিন দিয়েছিলাম, আপনি জিনিস কিনছে, আপনি ওখানে এন্ট্রি দিলেন না, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। ম্যান বিহাইন্ড দ্য মেশিন, ওই মেশিনে আসতেছে না। অর্থাৎ দায়িত্বশীলতা সকলের হতে হবে। এখানে যদি কোনো ডিলে হয়, ধরে নিতে হবে আপনারা দুজনেই দায়ী ধন্যবাদ। ডিলে হওয়ার। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার পরিবর্তন। বাংলাদেশের অর্থনীতির জন্যই রাজস্ব আহরণটা এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ সরকারের যদি সম্পদ না থাকে তাহলে জনগণকে দেবার মতন যে বিনিয়োগ করা বা যে পরিষেবা সরবরাহ করা, সেইটা তাদের চ্যালেঞ্জের মুখে পড়ে। আমাদের রাজস্ব আহরণের মূল চ্যালেঞ্জ হিসেবে আমার আলোচকরা যেটা এনেছেন সেটা হলো জবাবদিহিতার জায়গাটা, সুশাসনের জায়গাটা, এবং দিন শেষে এমন ধরনের ডিজিটালাইজড সংস্কার যেটা আমাদের রাজস্ব আহরণকে আরও বেশি ন্যায্যতার ভিত্তিতে তৈরি করবে। দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করছি। আমরা আবার আলোচনায় ফিরব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।